জি, হক ভাই আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ। আমি সম্ভবত আপনার এই হক ভয়েসে মানব জাতির ইতিহাসে প্রথমবার প্রবেশ করার সুযোগ পেয়েছি। এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আর যে মানুষটাকে আপনি এখানে উপস্থাপন করেছেন, তিনি আমার খুবই প্রিয় একজন মানুষ, খুবই শ্রদ্ধেয়। কারণ বড়ইবাড়ির এবং পদুয়াতে তার সময় যে কীর্তি বাংলাদেশের বিডিআর স্থাপন করেছিল, এটা স্বাধীনতার পরে এরকম ঘটনা আর কখনো ঘটেনি। বিস্ময়কর বীরত্বের কাহিনী, এবং এইটারই প্রতিশোধ নেওয়ার জন্যই পিলখানা হত্যাকাণ্ড, এবং এইটারই জন্যই জেনারেল ফজলুর রহমান ভাইকে কত রকমের জিল্লতি পোহাইতে হয়েছে। এবং বিডিআর কে অপারেশন করে একটা সম্মানিত প্রতিষ্ঠান, সেটাকে ধ্বংস করে এখন দারোয়ান বানাইছে, বর্ডার গার্ড। এই যে সেই পদুয়া এবং বড়ইবাড়ি রণাঙ্গনের বীর নায়ক মেজর জেনারেল ফজলুর রহমান ভাইয়ের সাথে বহুদিন পর আজকে আমার দেখা হলো, সেজন্য ভালো লাগতেছে। আর যার বক্তৃতা সবচেয়ে ভালো লাগছে আমার, সেটা হলো ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক। আমি ওকে জানতাম না, বাট আজকে ওর বক্তৃতা শুনে খুবই ইন্সপায়ার্ড হলাম যে আমাদের দেশে এরকম মানুষ আছে নাকি যারা এত স্পষ্ট করে সরাসরি কথা বলে, একেবারে চোখে চোখ রেখে। এটাই তো আসলে আমাদের সেনাবাহিনী শেখায় আমাদেরকে, যে শত্রুর চোখে চোখ রেখে কথা বলতে শেখো। বাংলাদেশ যে টিকে আছে ইতিহাসে এখন পর্যন্ত, সেটা তো ওই কারণে যে দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে সে বারবার রুখে দাঁড়িয়েছে, বারবার প্রতিহত করেছে। সেই শক্তির আজকে আমি আপনার এই প্রোগ্রামের মধ্যে যথেষ্ট অনুপ্রাণিত হলাম। যাই হোক ভাই, আমি এই প্রসঙ্গটা নিয়ে একটু বলি। সেটা হলো যে ভারতীয় মিডিয়ার যে চিত্রটা আপনি দেখালেন, যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম তারা নিতে চায়, ভালো কথা, ক্ষমতা থাকলে নেন, সেটা তো আমাদের কোনো সমস্যা নেই। আমরা যদি হেরে যাই যুদ্ধে, নিয়ে নিন পুরোটাই। কিন্তু ভারতীয় এই নাটক, এইটা কিন্তু ভারত কি করে, ওই যে আপনার ইঁদুর গুলো, আবার কিছু একটা প্রাণী আছে, গর্ত থেকে বেরোনোর আগে লেজ বের করে দেয়। লেজটা বের করে দেয় এই কারণে যে বাইরের পরিস্থিতি অনুভব করেছে, করে আস্তে আস্তে তার শরীরটাকে বের করে। দাঁতাল শুয়োর গুলো আর কি, মানে হিংস্রতা নিয়ে বেরিয়ে আসে পরিস্থিতি। ভারত এই উপস্থাপনার ভেতর দিয়ে আমাদেরকে একটা মেসেজ দিয়েছে, সেটা হলো টেস্ট কেস, যে কিরকম রিয়াকশন হয় বাংলাদেশের সোসাইটিতে। এই কাণ্ড ভারত যে এটাই প্রথম করেছে তা কিন্তু না। এর আগে আপনি জানেন যে চিত্তরঞ্জন সুতার এবং কালিদাস বৌদ্ধের মাধ্যমে বাংলাদেশের একটা অংশ, খুলনা, যশোর, কুষ্টিয়া, এগুলো দখল করে নিয়ে ফরিদপুর সহ স্বাধীন বঙ্গভূমি প্রবর্তনের স্বপ্ন দেখেছিল। তো স্বাধীন বঙ্গভূমির স্বপ্ন করার জন্য তারা স্বাধীন বঙ্গভূমির সেনাবাহিনী বানাইছিল, এবং কলকাতার সেখানে তাদের অফিস আদালত সবই হয়ে গেছিল। বাংলাদেশের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে ভারত এই অপকর্মগুলো করেছে। কিন্তু ভারতের দুর্ভাগ্য, আমাদের সৌভাগ্য যে আমাদের সাথে তখন জিয়াউর রহমানের মতো মহান মুক্তিযোদ্ধা, অসাধারণ এক পেট্রিয়ট, এবং আধুনিক বাংলাদেশের উপকার আমাদের তখন দায়িত্বে। তিনি তিনি দেখলেন যে প্রত্যেকটা অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। তুমি আমাকে আক্রমণ করবো, আমি খালি গর্তের মধ্যে লুকাইলে কোনো নম্বরে বাঁচার চেষ্টা করব, এইটা কোনো যুদ্ধ না, এটা কাপুরুষরা করে। জিয়াউর রহমান অফেন্সে গেছেন, শান্তি বাহিনী লেলিয়ে দিয়েছে আমার বিরুদ্ধে, ঠিক আছে, দেখেন গা। শান্তি বাহিনীর মোকাবেলা করার জন্য যেটা করার তিনি সেটা করেছিলেন, পত্র পত্রিকার আগ্রাসন মোকাবেলার জন্য তিনি করেছিলেন। তো এগুলো করে তিনি তখন ঠেকাতে পেরেছিলেন। এবং যখনই বাংলাদেশ মোকাবেলার পথে গেছে, বাংলাদেশের সামনে সামনে দুটো পথ থাকে। একটা হলো হাসিনার পথ, কদমবুসি পথ, পূজার পথ, ওই ভারতকে মাথায় তুলে, ভারতের পা চেটে চেটে, ভারতকে খুশি করে, ভারতকে মানে ভারতের শাসকদেরকে আর কি খুশি করে ক্ষমতায় টিকে থাকা, কোন রকম করে কাকুতি মিনতি করে। এটা হলো হীনতা, দীনতা, ইতরতার পথ। আরেকটা হলো আপনার জেনারেল ফজলুর রহমানদের পথ, জিয়াউর রহমানদের পথ, মীর মদন মোহনলালের পথ, সেটা হলো যে রুখে দাঁড়াও, মোকাবেলার পথ। এবং বাংলাদেশ যতবারই মোকাবেলার পথে গেছে ততবারই বাংলাদেশ জিতে গেছে। আপনি দেখেন যে সেই 1342 সালে স্বাধীন বাংলাদেশ নামে যে রাষ্ট্রের পত্তন করেছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ, তাকে তার স্বাধীনতাকে চ্যালেঞ্জ করার, তাকে দখল করার জন্য দিল্লি থেকে ফিরোজ শাহ তুগলক চলে আসলেন।
দীর্ঘদিন যুদ্ধ হয়েছে, কিন্তু শামসুদ্দিন ইলিয়াসকে হারাতে পারে নাই। আবারও তার পুত্র সেকেন্দার শাহের সময় আবার একই ঘটনা ঘটেছে, কাজ হয়নি। অর্থাৎ যতবারই বাংলাদেশ রুখে দাঁড়িয়েছে ততবারই বাংলাদেশ জয়লাভ করেছে। এটা হলো একটা। দেখেন আপনি ফারাক্কাল পানি লুণ্ঠন, বাংলাদেশের মতো এরকম ভাবে পানি বৈষম্যের শিকার পৃথিবীতে দ্বিতীয় কোনো দেশ আপনি পাবেন না। আর এর বিপক্ষে প্রতিপক্ষে আমাদের শাসকরা কাকুতি মিনতির পথ বেছে নিয়েছিল। বাংলাদেশে একবারই রুখে দাঁড়িয়েছিল, সেটা হলো মজলুম জননেতা মৌলানা ভাসানীর মাধ্যমে ফারাক্কা লং মার্চ। এবং ফারাক্কা লং মার্চ ভারতকে সারেন্ডার করতে বাধ্য করেছিল। জাতিসংঘে যখন এটা উপস্থাপন করলেন জিয়াউর রহমানের গভর্নমেন্ট, আমাদের তখন নৌবাহিনী প্রধান ছিলেন সম্ভবত, যাই নামটা ভুলে গেছি, তো তিনি এটা নিয়ে গেলেন জাতিসংঘে। এম এইচ খান এটা জাতিসংঘে নিয়ে গেলেন। তারপরে কি হলো, ভারত জাতিসংঘে যে হাত জোর করে বললো যে এটা দ্বিপাক্ষিক ব্যাপার, আমরা নিজেরা মিটিয়ে নেব, আমি কথা দিয়ে যাচ্ছি, যদি আমরা মিটাতে না পারি এবার আবার জাতিসংঘে আসবে। সেই একবার মাত্র আন্তর্জাতিক রিভার গঙ্গা নদীর পানি বন্টনের ব্যাপারে সত্যিকার অর্থে একটা সুষ্ঠু চুক্তি সম্পাদিত হয়েছিল। ওই যে মোকাবেলার পথে যখন আপনি গেছেন তখন, এর আগে কিন্তু হয় নাই এবং পরেও আর কোনোদিন হয় নাই। তো যাই হোক, আমি বলি যে ভারত এগুলো হলো টেস্ট কেস করে, এগুলো নেহেরু ডক্ট্রিনের অংশ। নেহেরু ডক্ট্রিনের যে তাদের যে ডিমান্ড, তাদের যে আগ্রাসী মনোভাব, তাদের স্বপ্ন, সেটা কি যে একেবারে আফগানিস্তান থেকে শুরু করে ক্যাম্বোডিয়া মতো দখল করবে। তো দখল করলে করতে পারলে করেন, আফগানিস্তানে যায়েন তো পাত্তারি গোটায় তো বোসকা বাস কিনে চলে আসছেন বাড়িতে, ওখানে তো থাকার জায়গা নাই। তো নেহেরু ডক্ট্রিন স্বপ্ন, এটা ওই স্বপ্ন দেখে, স্বপ্ন অনেকেই দেখে, বাস্তবায়ন করে অত সহজ না। আর যেটা জেনারেল ফজলুর রহমান ভাই বললেন যে মহাভারতের স্বপ্ন, হ্যাঁ তারা একটা অখণ্ড ভারত চায়। রাক্ষসের এই চরিত্র, ভারতের এই শেষরামি, তার এই যে খাই খাই ভাব, এই খাই খাই ভাবের জন্য ভারতের কে পৃথিবীর কেউ বিশ্বাস করে না। মনে করে এটা হলো এমন একটা শক্তি যার সাথে শুধু ইসরায়েলের তুলনা করা যায়। ইসরায়েল যেরকম মানে একটা মানে বেহায়া, একটা মানে অমানবিক একটা বর্বর সমাজ কায়েম করতে চায়, ভারতের বর্তমান শাসকরা ভারতবর্ষেও যেমন একটা উগ্র হিন্দুত্ববাদ দ্বারা তাড়িত পীড়িত একটা জর্জরিত ভূখণ্ড চায়, সেরকম আশেপাশেও তারা সেগুলো দখল করে খেয়ে ফেলতে চায়। এই জন্য কোন দেশ, নেপাল বলেন, ভুটান বলেন, কেউই ভারত, মালদ্বীপ একটা ছোট দেশ, বলছে বাই আউট, কেউ বিশ্বাস করে। এর কারণ হলো এই জন্য ভারতের দক্ষিণ এশিয়ার যে দেশগুলো, এখানে কোথাও ভারতের কেউ বন্ধু নাই। নেপাল একটা হিন্দু রাষ্ট্র ছিল, নেপালের সাথে তো ভারতের বিরোধের কোনো কারণ, আমরা নয় বুঝলাম যে আমরা মুসলমান, ভারতের চক্ষুশূল, তো নেপাল তো তোমাদের বন্ধু ছিল, নেপাল তো হিন্দু, নেপাল কেন তোমাদেরকে হেট করে? আপনি কাঠমান্ডুতে রাস্তা দিয়ে নেপালিদের সাথে কথা বলে বুঝবেন, ভীষণ ঘৃণা করে তারা। আমরা তো নত জানু। নেপাল কি করলো, ভারতের দুইটা না একটা জেলা নিজের মানচিত্রের মধ্যে ঢুকে ওটা প্রিন্ট করে বের করে দিয়েছে, এটা আমার ভূখণ্ড, ভারত দখল করে। এই বুকের পাটা তো অলি কেপি অলির গভর্নমেন্ট দেখিয়েছে। আরেকটা হলো যে ইন্ডিয়ান চ্যানেল, এই যে গলিত পুজের মতো অনাবৃত আকাশ দিয়ে সমাজের ভিতরে ঢুকে আমাদের নিজস্ব কালচারকে ডিস্ট্রয় করছে, সেই প্রক্রিয়াটাকে নেপালও ক্ষতিগ্রস্ত। অতএব সে একটা ধাক্কা মেরে, একটা অর্ডার দিয়ে সমস্ত ইন্ডিয়ান চ্যানেল ব্যান করে দিয়েছে নেপালে। আর আমাদের অবস্থানটা কি? আমাদের অবস্থানটা হলো যে ভারতের চ্যানেল আমরা গিলতেছি, আমাদের কাজের মেয়েরা গেলে, আমাদের ঘরে ঘরে বৌমায়েরা গেলে, আমাদের শাশুড়িরা গেলে নষ্ট ভ্রষ্ট সংস্কৃতি শেখানো হচ্ছে। আর ইন্ডিয়া তার দেশে বাংলাদেশে কোনো চ্যানেল চালাতে দেয় না। সে কি বলে যে বাংলাদেশের চ্যানেল যদি ওখানে চলে, এখানে চলে, তাহলে ভারতের নিজস্ব সংস্কৃতি নষ্ট হয়ে যাবে। আশ্চর্য ব্যাপার, আপনার চ্যানেল দেখলে আমার সংস্কৃতি নষ্ট হয় না, আমার চ্যানেল দেখলে আপনার সংস্কৃতি নষ্ট হয়। অতএব বাংলাদেশের চ্যানেলগুলো বন্ধ করে রাখছে। আমার দেশে কিন্তু আমরা ইন্ডিয়ান চ্যানেল দ্বারা প্রতি মুহূর্তে প্রতিনিয়ত স্টর্মিং হচ্ছে, আমাদের মাথার ভেতরে কলোনি তৈরি হচ্ছে, উপনিবেশ তৈরি হচ্ছে মাথার ভেতরে, রক্তে রন্ধ্রে আত্মায় মিশিয়ে দিচ্ছে যে ভারত ইজ গ্রেট, ভারত হলো মহান। আপনি দেখেন
যে আমাদের ঢাকা ক্লাব, এই ঢাকা ক্লাবের দেওয়ালে সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধকে সিম্বলাইজ করা হয়েছে একটা ছবি দিয়ে। সে ছবিটা কি, যে অরোরার কাছে নিয়াজি সারেন্ডার করতেছে, অর্থাৎ ইন্ডিয়ার কাছে বা পাকিস্তান সারেন্ডার করতেছে। ইজ ইট আওয়ার সিম্বল অফ আওয়ার ফ্রিডম ফাইটিং, ফ্রিডম ফাইটার্স বা ফ্রিডম মুভমেন্ট, ফ্রিডম স্ট্রাগল? নো নো, এটা তো নয়। এটাকে হাইলাইট করা হচ্ছে কেন? আমার সেনাবাহিনী, আমার জনগণ যেভাবে মুক্তিযুদ্ধকে সাফল্যমণ্ডিত করলো, তাদের অবস্থানটা কোথায় এখানে? আর ওই দলিলের মধ্যে ওই স্বাক্ষর অনুষ্ঠানে আমার সেনাবাহিনী প্রধান, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল ওসমানীকে কি আসতে দেওয়া হয়েছিল? আসতে দেওয়া হয়নি। কেন হয় নাই? চিরকালের জন্য এইটা বোঝানো যে তোমাদেরকে কিন্তু আমরা দয়া করে স্বাধীন করে দিছি। একেবারে এটা ভুল তত্ত্ব। আমরা স্বাধীনতা চেয়েছিলাম, তোমরা চেয়েছিলে, যেটা চাক বললো যে তোমরা চেয়েছিলে পাকিস্তান ভাঙতে, তোমরা চেয়েছিলে পাকিস্তান ভাঙতে, আমরা চেয়েছিলাম স্বাধীনতা। একটা পয়েন্টে আমরা একসাথে হয়েছিলাম, বাস এইটুকুই। তোমরা কিছু জায়গা টাকা দিছো, খাইতে দিছো, ওকে। বাট আমার মুক্তি বাহিনী, আমার সেনাবাহিনী, আমার ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, তারা যে এই যে বিভিন্ন ফোর্স দিয়া, জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স, এবং এই যে 11 জন সেক্টর কমান্ডার, এবং আমাদের যারা, আমরা যারা মুক্তিযোদ্ধা ছিলাম, তারা কি 9 মাস কি ঘোড়ার ডিম পারছি খালি, নাকি আমরা ক্ষেত্র তৈরি করছি? আমরা ক্ষেত্র তৈরি করে যখন বিজয়ের দ্বার প্রান্তে, সেই সময় হুড়মুড় করে ইন্ডিয়া ঢুকে গেছে এখানে। কেন ঢুকে গেছে? যাতে বাংলাদেশ কখনো ইন্ডিয়ান গ্রিফের বাইরে যেতে না পারে। আর এখন হাসিনার মাধ্যমে এই ফ্যাসিস্ট নিকৃষ্ট স্বৈরাচার, এই বাংলাদেশের কলঙ্ক, বাংলাদেশের জাতীয় ইতিহাসের সবচেয়ে ঘৃণিত অধ্যায়টা আমরা পার করলাম কয়েকদিন আগে, আমাদের সন্তান, আমাদের ছাত্রদের বুকের রক্তের উপর ভর করে। সেই যে পিরিয়ডটা, সেই পিরিয়ডে সিম্বলাইজ করা হয়েছে যে ওই ছবিটা হলো আসল ছবি। আপনি দেখেন আমাদের জেনারেল ওয়াকারের সঙ্গে, আমাদের সেনা প্রধানের সঙ্গে যে মিটিং হলো ভারতীয় সেনা প্রধানের, সেই মিটিং এ তুই এখানে তোর পিছনে ওই ছবি লটকে রাখছিস কেন? ওয়াই? তুমি আমাকে কিছু একটা মেসেজ দিতে চাচ্ছ? মেসেজটা কি বাবজান, ভাইজান? মেসেজটা কি? ওই নেই চলেগা। ওই ক্যারদানির জন্য, ওই দাদাগিরির জন্য তোরা মরছস। তুমি তুমি মানুষের সম্মান করতে শেখো নাই। তুই একটা মুক্তিযুদ্ধে আমাদের অংশ করছিল, ওকে আমরা কৃতজ্ঞতা জানাই। এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, আমি তোদেরকে হেল্প করছি, আমি তোদেরকে হেল্প করছি। তুমি বছরের বছর 53 বছর ধরে আমাদের খাচ্ছে। আরে লাস্টের 15 বছর তো এটা বাংলাদেশকে তো মানে একটা প্রদেশে বানিয়ে ফেলেছিল, রাজ্য বানিয়ে ফেলেছিল। তো এই যে ভারতীয় আগ্রাসন বা রাক্ষসের চরিত্র, ইতর স্বভাব, ভারত সম্পর্কে আমি বলি যে ভারত দেশটা খুব বড়, কিন্তু ওদের আত্মাটা হলো কাসকি মাছের মতো। কাসকি মাছের আত্মা মানে এত ক্ষুদ্র আত্মা, কোনো ভালো জিনিস সে সহ্য করে না। প্রতিবেশীরা একটু ভালো থাকে, তার গা জ্বলে, সে অকাম কুকাম শুরু করে। পাকিস্তানের বিরুদ্ধে লেলেই দিয়ে রাখছে নানান কাণ্ড কারণ, আফগানিস্তানের বিরুদ্ধে নানান কাণ্ড কারণ, বাংলাদেশ শুধু ঘুম আরাম করে ছেড়ে দিছে। আপনার তামিল যে সমস্যাটা ছিল শ্রীলঙ্কায়, তামিল এই টাইগার, তামিল ইলম টাইগার, সমস্যার ক্রিয়েটর কে? ভারত। তো শ্রীলঙ্কাকে 12টা বাজাই দিচ্ছিল বছরের পর বছর একটা দেশকে। প্রায় যখন শ্রীলঙ্কা রাইজিং মানে ইয়েতে ইমার্জিং টাইগার হয়ে গেছে, সেই সময় শ্রীলঙ্কার ঘাড়ে এই ঝামেলা চাপাই দিছে, আমাদের ঘাড়ে শান্তি বাহিনী চাপাই দিছে। এটা তো একটা ডার্টিং ইনিমি। বাংলাদেশের দুর্ভাগ্য হলো তার চারিদিকে হলো একটা অত্যন্ত অশুভ শক্তির দ্বারা সে আক্রান্ত। কিন্তু এইটা দিয়ে আবার আমি এটা বোঝাতে চাচ্ছি না যে ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো বিরোধ আছে। ভারতের জনগণ আমাদের মতো মজলুম। ভারতেও অরুন্ধতী রায় বাস করে, ভারতেও অরবিন্দ কেজরিওয়াল থাকে, ভারতেও তামিলনাড়ুর স্ট্যালিনরা আছে, ভারতেও মমতা বন্দ্যোপাধ্যায়রা আছে। তারা এই সমস্ত বাজে জিনিসকে এলাও করে না। পশ্চিমবাংলাতে একটা দাঙ্গা বাঁধাতে পারে না এরা, হতে দেয়নি এরা। এই যে সচেতন জনগোষ্ঠী, এই সচেতন জনগোষ্ঠীর প্রতি আমাদের কোনো অভিযোগ নেই। অভিযোগটা হলো ভারতের শাসকদের এই নেহেরু ডক্ট্রিনকে বেস করে প্রতিবেশীদের উপর যে দাপট দেখাতে চায়, সেইটা হলো আমাদের আপত্তির জায়গা। আরে ভাই, তুই তোর বাড়িতে ভালো থাক, আমাকে আমার বাড়িতে ভালো থাকতে দে। তুমি আমার বাড়িতে সে ডিস্টার্ব করতেছো কেন? আমরা তো বলি যে পিসফুল কো এক্সিস্টেন্স। তুই তোর বাড়িতে ভালো থাক, তুই আমার পশ্চাৎ দেশে আঙ্গুল ঢোকানোর চেষ্টা করো কেন সারাক্ষণ? আমি তো আঙ্গুল ঢুকাইতে ঢুকাইতে একসময় তো তোর আঙ্গুলটা কেটে দেবো। আমরা 15 বছরে
অত্যাচারিত হওয়ার পর আমাদের ছেলে মেয়েরা সে আঙ্গুল তো কেটে দিছে। তুমি যে অপমান নিয়ে বেরিয়ে গেছো সেটা ভুলতে পারতেছো না তো, এখন নতুন ইস্যু নিয়ে আগাচ্ছ। দেখ ভাই, বাংলাদেশের এই যে তারা বাংলাদেশে পরাজিত হয়েছে, বাংলাদেশকে গ্রিপের মধ্যে পুরে নিতে পারে না, এই জন্য বাংলাদেশের ভেতরে হীনমন্যতার চাষবাস করে সে। আরেকটা হলো বিশ্বব্যাপী বাংলাদেশ বিরুদ্ধে প্রচারণা করে, এবং ভারতের ভেতরেও এইটা শো করার জন্য তারা তসলিমা নাসরিন, তারা শাহরিয়ার কবিরকে পালে, যাদের দ্বারা এইটা বোঝায় যে বাংলাদেশের মুসলমানরা হলো সাম্প্রদায়িক, বাংলাদেশের মানুষ হলো খুব খারাপ, বাংলাদেশের মানুষ সারাক্ষণ ওই মানে ধর্মান্ধ, জঙ্গি, এগুলো হলো ইন্ডিয়ান বয়ান ন্যারেটিভ তৈরি করে তারা। এই ন্যারেটিভের মোকাবেলায় আমরা যে প্রোপাগান্ডা যেটা হয় মিডিয়ার মাধ্যমে, সেই প্রোপাগান্ডার মোকাবেলা করার জন্য গত জিয়াউর রহমানের 5টা বছর ছাড়া আমরা সত্যিকার অর্থে সফলভাবে আর কখনোই এই ইন্ডিয়ান প্রোপাগান্ডা মোকাবেলা করার জন্য কার্যকর প্রতিরোধ দাঁড় করাতে পারিনি। ওই জায়গায় আমাদের গ্যাপ আছে, যে কারণে আমরা জঙ্গি, আমরা সাম্প্রদায়িক হেভিজালি আছে। তো ভারত 3টা প্রক্রিয়া এগুচ্ছে বাংলাদেশে আমি মনে করি। একটা হলো রাজনৈতিক, তার রাজনৈতিক দালাল আছে এখানে প্রচুর। এই দালাল যেমন হাসিনা ছিল, আরো আছে, এখনো প্রচুর দালাল আছে। এই দালাল গুলোকে আমাদের চিহ্নিত করতে হবে এখন। এই যে আগস্ট বিপ্লব বা আপনার জুলাই রেভুলেশন যেটা বলি আমরা, গণজাগরণ, গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের চেতনা কি? এটা তো 7ই নভেম্বরের চেতনার এই চেতনা সেম তো। 7ই নভেম্বরে দেখেন সিপাহী আর জনতা কাঁধে কাঁধ মিলে রাস্তায় নেমে আসছে মাতৃভূমিকে রক্ষা করার জন্য। ঠিক একইভাবে শেষ পর্যন্ত দেখেন ছাত্র জনতা, ছাত্র এবং সাধারণ মানুষের সাথে ঠিক ঠিক বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী এসে সামিল হয়ে গেছে। তারা হয়তো প্রত্যক্ষভাবে অংশ নেয়, কিন্তু তারা তো হাসিনাকে এই বার্তা দিয়েছে যে আপনার এই গণহত্যা, আপনার এই নির্যাতন, জুলুম আমরা মেনে নেব না, আমরা এই অর্ডার পালন করব। দিস ইজ প্যাট্রিয়টিজম, এটা হলো দায়িত্বশীলতা, কর্তব্যশীলতা। তো এই রাজনৈতিক বিভেদ এই জন্য জাতিকে ডিভাইড করে। তারা মুক্তিযুদ্ধের নামে একটা বয়ান তৈরি করে, বয়ান করে একটা জাতিকে 2 ভাগে ভাগ করে। একটা হলো মুক্তিযুদ্ধের সপক্ষে, একটা হলো মুক্তিযুদ্ধের বিপক্ষে। এটা একটা খুবই 53 বছর পরে কিসের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কি? মুক্তিযুদ্ধ আমাদের সবার এখন সম্পদ। সেই জেনারেশন কোথায় চলে গেছে? এখন কেন জাতিকে বিভক্ত করে রাখতে হবে? বলে রাজাকারের আন্ডা বাচ্চার নাতি পুতি, আর রাজাকার তো আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে বেশি, যে কারণে রাজাকারের লিস্ট তৈরি হয়নি বাংলাদেশে। কারণ যতবারই তৈরি হতো ততবারই আওয়ামী লীগের লোকেরা সংখ্যায় বেশি হয়। তো এই জন্য রাজাকার বলে বা জাতিকে বিভক্ত করে ইন্ডিয়ার যে উদ্দেশ্য সেটা চরিতার্থ করতে সুবিধা হচ্ছে। একটা জাতির 2টা হাত, এর একটা হাতকে যদি অবশ করে ফেলানো যায়, আরেক হাত দিয়ে সে কতক্ষণ লড়বে? এই ইন্ডিয়ান ডক্ট্রিন, এইটা আমরা এবার প্রতিরোধ করতে পারবো বা পারছি। অর্থনীতি ভাবে তারা চায় একটা বিকলাঙ্গ বাংলাদেশ, বিকলাঙ্গ, তার পায়ের কাছে সারাক্ষণ বসে থাকবে। স্বাধীন থাকো, একটা পতাকা টতাকা থাকলো, বাট তোমার কাজ হবে আমার পায়ের উপরে বসে থাকা, আমার কাছে ভিক্ষা যাওয়া। এইটা আমরা হিট করতে পেরেছি এবার। আর একটা যেখানে আমরা সবচেয়ে বেশি মার খেয়েছি সেটা হলো কালচার। কালচার, ইন্ডিয়ান কালচার এখনো বাংলাদেশকে ডমিনেট করতেছে। মিডিয়া গুলো এখনো ইন্ডিয়ার দখলে। 2-1টা মাথা চেঞ্জ করছেন আপনি, কিন্তু ভিতরে যে গিজ গিজ করতেছে পোকামাকড় আছে। সংস্কৃতি মন্ত্রণালয় সংশ্লিষ্ট যতগুলো প্রতিষ্ঠান আছে, শিশু একাডেমি, মহিলা ও শিশু দপ্তর এটা, এবং তথ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট গুলো আছে, সেই ডিপার্টমেন্ট গুলো সবকটার ভেতরে গিজ গিজ করতেছে ভারতীয় দালাল, ভারতীয় অনুগ্রহভাজন, তাবেদার এবং আওয়ামী লীগের দুষ্কর্মের দোসররা। এগুলোকে উৎখাত করতে যদি না পারা যায়, এখানে আমরা উদারতা দেখাচ্ছি। আরে তোমার বিষাক্ত সাপের সঙ্গে কিসের উদারতা? কুকুর তোমার পায়ে কামড়াচ্ছে, তুমি বলতেছো কুকুর তুমি রবীন্দ্রসঙ্গীত শোনো, আমরা সবাই মিলেমিশে থাকবো, ক্ষমা করবো। এগুলো কিসের বয়ান? এগুলো তো অ্যান্টি রেভলিউশনারি স্পিচ। এটা তো উমাইয়ারা যে কু করেছিল ইসলামের রেভলিউশনারি স্পিরিটের বিরুদ্ধে, 4 খলিফার পরে কু করে তারা ইসলামের খিলাফত উৎখাত করে রাজতন্ত্র কায়েম করলো। এটা তো সেই কণ্ঠ। এটা একেবারেই এই ইয়ের সাথে, রেভলিউশনারি মেজাজের সাথে যায় না। আমার 1,500 ছেলে মেয়ে নিহত হয়েছে, আমি শয়তানকে বলছি তোমাকে আমি ক্ষমা করবো। শয়তানকে কিসের ক্ষমা? তাকে আমি বলছি না যে তাকে ধরে খুন করো, তা না, তাকে আইনের মতো সমর্থ করো, আদালতের মাধ্যমে বিচার হোক। যদি সে নির্দোষ প্রমাণিত হয় তাকে ছেড়ে দাও, আর দোষী প্রমাণিত তাকে অবশ্যই শাস্তি দিতে হবে।
এইখানে উদারতা হলো একটা সুবিধাবাদ। উদারতা মানে হলো সুবিধাবাদ। সুবিধাবাদের অন্য কোনো স্বার্থ থাকে, এই স্বার্থগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে, এগুলোকে সরাই দিতে হবে। কালচারাল ফিল্ডে এখন জিজ্ঞাসা করতে ইচ্ছে করে আপনি যে ইন্ডিয়ার মোকাবেলা করবেন, এই যে রেভলিউশনটা হলো, এই রেভলিউশনে আমাদের এতগুলা দপ্তর, বাংলা একাডেমিতে এই যে 3 মাসে 3টা বই কি বের করেছে রেভলিউশনের পক্ষে, একটা কবিতার সংকলন, 2টা গবেষণার বই, একটা প্রামাণ্য গ্রন্থ, মুক্তিযুদ্ধের ডকুমেন্ট গুলো যেভাবে আমরা সংরক্ষণ করছি সেরকম কিছু কি করতে পেরেছে বাংলায়? হাতেই নেয়নি। শিল্পকলা একাডেমিতে জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে 3 মাসে 300টা গানও তো রচনা করা নাই, 3 মাসে 30টা নাটকও তো রচনা করা নাই, 3 মাসে 30টা তো প্রামাণ্য চলচ্চিত্র করতে পারা যেত, করো নাই কেন? একই ঘটনা তথ্য মন্ত্রণালয়েও তাই, কিছুই কোথাও হচ্ছে না, সব লিপ সার্ভিস। এই লিপ সার্ভিস দিয়া আমরা মূলত 15ই আগস্টের ওই লোকগুলোকে যেভাবে ফাঁসিতে লটকিয়েছি, যখন বিপদ আসলো সেই দিন ফারুক রশিদরা একটা কু করেছিল, একটা অভ্যুত্থান করেছিল। সেই অভ্যুত্থান হয়তো ব্যক্তি বিশেষ দ্বারা হয়েছে, কিন্তু আপনারা এখানে সেনাবাহিনীর 2জন বিখ্যাত মানুষ আছেন, আপনারা 2জন বলেন যদি সেনাবাহিনীর সমর্থন না থাকতো তাহলে এই কু টিকতো? জেনারেল শফিউল্লাহ সেনাবাহিনীর চিফ ছিলেন, 2.5 ঘন্টা সময় হাতে পাওয়ার পরেও তিনি শেখ মুজিবকে রক্ষা করার জন্য এগিয়ে যান নাই কেন? 2টা কারণ হতে পারে, একটা হলো তিনি চান নাই যে ওঝা বুঝি হোক, আর 2 নম্বর হলো সেনাবাহিনী তার কমান্ড শুনতে চায়নি। তাহলে ওইখানে যে লোকগুলো শেখ মুজিবের মতো একটা ফ্রাঙ্কেনস্টাইন, একটা ভয়াবহ স্বৈরাচার ফ্যাসিবাদের আদি আইকন, তাকে উৎখাত করে দেশকে মুক্ত করেছিল প্রথমবার, তাদেরকে আমরা কি যথাযথ সম্মান দিয়েছি? তাদেরকে তো খুনি, ডাকাত, আত্মস্বীকৃত খুনি বলে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি এবং তাদেরকে ফাঁসির দড়ির দিকে আগায় দিছি। 7ই নভেম্বরের যদি রেভলিউশনটা না হতো তাহলে তো গোষ্ঠী সুদ্ধা মারা যেতাম আমরা সবাই। 7ই নভেম্বরে জনগণ এবং সেনাবাহিনী বাংলাদেশকে রক্ষা করেছিল। আজকেও যদি ন্যারেটিভ তৈরি করা না যায়, যদি বয়ান তৈরি করা না যায়, যদি ইতিহাস তৈরি করা না যায়, যদি লিটারেচার তৈরি করা না যায়, যদি মিউজিক তৈরি করা না যায়, যদি ড্রামা তৈরি করা না যায়, যদি ডকুমেন্টেশন না হয়, তাহলে এই ছেলে মেয়েগুলোকে আসলে প্রকারান্তরে ওই দিকে আমাদের ঠেলে দেওয়া হবে। আর আমরা যারা আছি, আমরা যারা স্টেক হোল্ডার, মানে যারা মাঠে কাজ করলাম 15টা বছর, মাটি কামড়ে জীবনকে বাজি রেখে হুমকি ধমকি মামলা হামলা, 2টা রাষ্ট্রদ্রোহিতার মামলা ভাই আমার বিরুদ্ধে, তারপরে আমার কে 25টা ছুরিকাঘাত করে মৃত্যুবোধ রাস্তায় ফেলে রাখা হয়েছিল। আমাকে তো এই সরকার কখনো জিজ্ঞাসা করে না যে ভাই আসো আমরা কিভাবে দেশ চালাবে, তোমরা কি কি সাফার করছে আমাদেরকে জানাও। বেছে নেওয়া হয়েছে কাদেরকে? যাদের সাথে বিপ্লবের সংগ্রাম। আমি এখানে হক ভাইকে অ্যাড্রেস করবো যে হক ভাই আপনি নিজে যে ভূমিকা পালন করেছেন এর কোনো তুলনা আছে? অতুলনীয় ভূমিকা। আপনাকে কেউ ডেকে জিজ্ঞেস করেছে ভাই আসলে চা খাই, শুনি ভাই কিভাবে কি করা যায়? কাউকে কিছু করা হয়নি। আরো এরকম অনেক আছে, না করে তাদেরকে নেওয়া হয়েছে যাদের সাথে এই বিপ্লবের, এই গণ অভ্যুত্থানের, এই 15 বছরের সংগ্রামের কোনো সম্পর্ক নেই। সুবিধাভোগী মধ্যবিত্ত তথাকথিত সুশীলকে নিয়ে যাওয়া হয়েছে, যে সুশীলটা খেলে উপরে আলু আর কাবাবটা খান, মাঠের মধ্যে নাই। এই প্রক্রিয়ায় আপনি ইন্ডিয়াকে ঠেকাবেন কেমনে? ইন্ডিয়াকে ঠেকানোর জন্য দরকার হলো এখন প্রচন্ড গণসচেতনতা বৃদ্ধি করা, তীব্র গণসচেতনতা বৃদ্ধি করা, স্কুল কলেজে মাঠে ময়দানে আপনার জনগণকে দেশপ্রেমকে কিভাবে দেশটাকে রক্ষা উদ্দেশ্যে প্রশিক্ষণ দিতে হবে। আমি মনে করি যে আপনাদের 2জন খুবই গুরুত্বপূর্ণ মানুষ এখানে আছেন। আমাদের স্কুলগুলোতে হাই স্কুল লেভেল থেকে শুরু করতে হবে, প্রত্যেকটি ছেলে মেয়েকে জীবনে একবার 1 বছরের আর্মি ট্রেনিং নিতে হবে। তাকে ট্রেনিং দিয়ে ছেড়ে দেন, আপনি সেফ। এই আর্মি ট্রেনিংটার ভেতর দিয়ে মূলত আপনি কি করলেন? প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরি করলেন যে আগ্রাসন যদি আসে এটা মোকাবেলা করতে পারবে। তারপরে ওরা তো সবসময় বলে 2 বাংলা 1 হও। আমি একবার বললাম কলকাতায়, তারপরে আর ভিসা দেয় না। আমি বললাম ভাইরে 2 বাংলা 1 তো আমরাও চাই। 1947 সালে আমাদের পূর্বপুরুষদের সরলতা, আমাদের পূর্বপুরুষদের বোকামির জন্য যে ভূখণ্ডগুলো আমাদের হাতছাড়া হয়ে গেছে, সেই ভূখণ্ডগুলো তো আমরাও ফেরত চাই। আমার টাকায়, আমার অর্থে, আমার জীবন পানি করা দিয়ে শ্রম দিয়ে কলকাতা গড়ে উঠছে।
কলকাতা তো আমার শহর, আমার টাকায় আমার পাটে যে শহরটি উঠলো গড়ে, সেই শহর এখন কোথায়? আমি তো ফেরত চাই। কিন্তু কথা হলো আন্ডার কোন ফ্ল্যাগের নিচে? বলে কেন আমাদের ফ্ল্যাগের? আশ্চর্য ব্যাপার। আমার স্বাধীনতা, আমার মুক্তিযুদ্ধ, আমার ভাষা আন্দোলন, আমার সেনাবাহিনী, আমার বিমান বাহিনী, আমার নৌবাহিনী, আমার সংবিধান, আমার রক্ত, আমার লক্ষ লক্ষ শহীদের রক্ত, সবকিছু বর্জন করে ভারতে জয়েন করবো। তার সাথে তোরা স্বাধীন হ, তোরা স্বাধীন হ, যে যেটা আমাদের ফজলুর রহমান ভাই বললেন যে তোরা স্বাধীন হ, ট্রেনিং ট্রেনিং সব আমরাই দিয়ে দিই, তোরা স্বাধীন হ। স্বাধীন হওয়ার পরে যদি মনে করো যে দুই ভাই একসাথে থাকবো তো থাকবো, আর যদি মনে করো স্বাধীন আমরা একসাথে থাকবো না, আলাদাই থাকবো, তো ওকে আলাদাই থাক। কিন্তু তুই আগে মানুষ হ, তুই আগে স্বাধীন হ। তুই তো এখনো দাস, দাসদের সাথে দাসের, মুক্ত মানুষের বন্ধুত্ব হয় না। আমরা বন্ধুত্ব করলে দিল্লির সাথে করি, তোরা তো ভাই সেই রকম কোনো মূল্য বহন করিস না। তো আমি আপনার বলবো যে পশ্চিমবাংলা, বিহার, উড়িষ্যা আমরা ফেরত চাই, কিন্তু সেটা এই মানে ওইভাবে না। আমি মনে করি যে আমার প্রথম কাজটা হলো জাতীয় সংহতিকে প্রস্থাপিত করা, জাতীয় ঐক্যকে সুদৃঢ় করা, জাতির ভেতরে যে বিভেদ এবং হানাহানি জায়গাগুলো আছে সেগুলোকে উৎপাটন করা, করে আমি যদি একটি বৃহৎ জাতীয় ঐক্য গড়ে তুলতে পারি, আমার ছেলে মেয়েদের যদি আমি জীবনে 1 বছরের জন্য একটা করে মিলিটারি ট্রেনিং দিতে পারি। জিয়াউর রহমানের সময় ভিলেজ ডিফেন্স পার্টিগুলো খুবই শক্তিশালী হয়ে উঠছিল। আপনার কাদরিয়া বাহিনী আফটার 15 আগস্ট, কাদরিয়া বাহিনী বাংলাদেশের সীমান্তগুলোতে অস্থির করে ফেলেছিল, আইসা এসে বিডিআর মেরে চলে যায়। এইটা মোকাবেলা করছিল কারা? সাধারণ গরিব মানুষ লাঠি নিয়ে নিয়ে বর্ডার পাহারা দেয়। বলেন আপনি, বিডিআর এর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বর্ডার পাহারা দেয়। মজলুম জনতা মৌলানা ভাসানী ব্যাপক সফর করেছিলেন সীমান্ত এলাকায়, করে প্রত্যেকের মধ্যে সাহস সঞ্চার করে দিয়েছিলেন। আর পিছনে ছিল জিয়াউর রহমানের বলিষ্ঠ, তেজোদ্দীপ্ত, দেশপ্রেমিক, মানে দেশকে ভালোবাসার নেতৃত্ব। সঙ্গত কারণে আমরা সেটা মোকাবেলা করতে পেরেছিলাম। ধ্বংস হয়ে গেছে। তো আজকেও সেটা করতে হবে। আপনার ভিলেজ ডিফেন্স পার্টিকে তৈরি করতে হবে শক্তিশালী। তথাকথিত ভিলেজ ডিফেন্স পার্টির নামে সখীপুরে এনে প্যারেড করে ছেড়ে দিবেন এরকম না, একেবারে ইউনিট করে করে গ্রামগুলোতে আপনি এর মানে কি করতে পারবেন, কারা কারা আপনার গ্রামে যাতায়াত করে রাতের বেলা গোপনে অন্ধকারে, সেটা আপনি জানতে পারবেন। কারা কারা কোন কোন অপকর্মের সঙ্গে জড়িত সেটা আপনি জানতে পারবেন। তারপরে আগ্রাসন মোকাবেলা তারাই করবে, গুন্ডা পান্ডামি করবে। কোন রাজনৈতিক দলের নেতা কর্মীরা যদি পান্ডামি করে, ভিলেজ ডিফেন্স পার্টি সেটা প্রতিরোধ করতে পারবে। তাহলে গ্রাম সরকার প্রতিষ্ঠা করতে হবে, ভিলেজ ডিফেন্স পার্টিকে শতভাগ কার্যকর করতে হবে। আনসার বি আর বিজেপির নামটাকে এক্ষুনি বের করে দেওয়া উচিত। এটাকে তার পূর্ব মহিমা, যেটা ফজলুর রহমান ভাই রেখে আসছিলেন, সেই বিডিআর জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। এবং পিলখানা যে হত্যাকাণ্ড, এইটার বিচার এখন সময়ের দাবি না, খালি এটা জাতির আত্মার দাবি, এটা করতে হবে। আমার এতগুলো সেনা অফিসার তো মুক্তিযুদ্ধ মরে নেই, সেগুলোকে মেরে মারলো কারণ আমি জানতে চাই কোথায় সেই রিপোর্ট। জেনারেল জাহাঙ্গীর আলম সাহেব তো এখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, তার কাছে বলো যে জাহাঙ্গীর ভাই রিপোর্ট গুলো দেন, এখন জাতিকে জানায় দেন। এই শহীদ গুলোর আত্মাগুলো কাঁদতেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে আমাদের বিরুদ্ধে যে আমার ভাইয়েরা আমাদের বিচার চায় না, আমরা অসহায় ভাবে নির্মম ভাবে হত্যার শিকার হয়েছি, তার বিচার তারা করে নাই। তুমি মাহমুদ এদেরকে হেদায়েত দাও। তো এইটা আল্লাহর হেদায়েত আসার আগে কি আমাদের কাজটা করে ফেলানো ভালো না? এরকম ভাবে স্কুল কলেজের সিলেবাস গুলোতে দেশপ্রেমের মূলক লেখালেখি অন্তর্ভুক্ত করতে হবে। স্কুল কলেজের সিলেবাস গুলোতে আমাদের বীর গাথা, আমাদের ইতিহাসের বিভিন্ন পর্যায়ের বীর নায়কদেরকে উপস্থাপন করতে হবে। ছেলে মেয়েদেরকে খালি সারাক্ষণ আপনি এক দেবতার পূজা করতে শেখাবেন, ভুল দেবতা, তাও যথার্থ দেবতা নয়, সেই জায়গাতে সরে আনতে হবে। শিক্ষাকে সত্যিকারের শিক্ষার জায়গায় পৌঁছাইতে হবে। এবং আমি যে কথাগুলো বললাম এগুলো যদি করা যায়, আমার মনে হয় যে ইন্ডিয়ান নেশন ছুটে যাবে আর কি। তো হক ভাই আপনাকে আমার ধন্যবাদ, এবং ফজলুর রহমান ভাইকে ধন্যবাদ, এবং আরো যারা আমাদের সাথে সামিল হয়েছে তাদের প্রত্যেকে ধন্যবাদ, চাককে বিশেষ করে ধন্যবাদ।